সে তার বাবা বলে পরিচয় দিয়েছে। বাবা ছাড়া সব কন্যাই অসম্পূর্ণ। তপন আর রিমা ডক্টর মিশ্রকে অনেক আদর যত্ন করে নিজেদের সঙ্গে রাখলো। কত ছবি তুললো। বাইরের লোনে যে মিউজিক কনসার্ট বসেছে সেখানে রাতের ডিনারের আয়োজন হয়েছে। বুফে সিস্টেম করা হয়েছে। সমস্ত নিমন্ত্রিতরা আনন্দ সবকিছু উপভোগ করছে। এসবের মাঝে তপনের যে দুজন স্পেশাল গেস্ট আসার কথা ছিল তারা এসেছে। একজন পলি আর একজন বিশাল। শুনে অবাক লাগছে না? কিন্তু এটাই ঘটেছে। পলি আর বিশাল এসেছে একসঙ্গে। তপন বিশালকে দেখে বাঁকা হাসি হেসে বলল, আয় ভাই আয়। বিশালের চোখের সেই চাহনি এখন পাল্টেছে। তপনের চোখে চোখ রাখতে পারছে না। অনেক হেজিটেট করার পর বলল, বিয়ে তবে করলি? আমেরিকা যাচ্ছিস না তাহলে? তপন পলির দিকে তাকিয়ে বলল, চেষ্টা করছি। আয় তোরা বস। বিশাল এক সাইডে গিয়ে দাঁড়ালো আর তপন পলির দিকে এগিয়ে বলল, তুমি আসবে এটা এক্সপেক্ট করিনি। যাক এসেছো। আই অ্যাম ভেরি হ্যাপি টু সি দ্যাট। চলো তাহলে, রিমাকে দেখবে না? পলির চোখে জল। তপন দেখলো পলির চোখ সে আগুন আজ নিভে ছাই হয়ে গেছে। মনে খুব খুশি হলো তপন। এটাই হওয়ার ছিল। আজ চোখের জল ফেলে কি লাভ? যখন ছিলাম তখন বুঝলো না। পলি রুমালে চোখের জল মুছে এক পা করে এগিয়ে গেল রিমার দিকে। তপন পরিচয় করালো রিমার সঙ্গে পলির। রিমা একটু অবাক হয়ে তপনের দিকে তাকালো, কিন্তু তপন চোখের ইশারায় বুঝিয়ে দিল এটা খুব নর্মাল। পলি এবার রিমার দিকে গিফটের প্যাকেটটা এগিয়ে দিল। রিমা সেটা হাসি মুখে গ্রহণ করলো। রিমার এই ইনোসেন্ট গুলোই যে তপনের পছন্দ সেটা সে পলির সামনেই রিমার মাথায় চুমু খেয়ে প্রমাণ করে দিল। তারপর পলির দিকে ছোট্ট করে জাস্ট বলল, ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? পলি নিজেকে খুব সাবলীল রেখে বলল, ইয়া সি ইজ ভেরি ইনোসেন্ট। ইউ ডিজার্ভ হার। বাই দ্য তপন, আই হ্যাভ টু গো নাও। তপন তাড়াহুড়া করে বলে উঠল, নো পলি, দিস ইজ নট ডান। ইউ ডোন্ট গো লাইক দ্যাট। ইটস মাই ওয়েডিং, সো ইউ হ্যাভ টু ইট সামথিং। আদারওয়াইজ আই ফিল ব্যাড ইয়ার। তপনের প্রত্যেকটা কথা পলির বুকে গিয়ে বাজছে, কিন্তু কিচ্ছু করার নেই। তপন তাকে ইনভাইট করেছে বলে যে তাকে হ্যাংলার মতো আসতে হবে এমনটা মানে ছিল না। সে জানতো তপন কেন তাকে ডাকছে, তবুও সে এসেছে। সুতরাং এখন খারাপ লাগলে কি আর করা যাবে। পলি যতটা সম্ভব হেসে জবাব দিল, আরে হ্যাঁ নিশ্চয় খেয়ে যাব। দেন রাইট। পলি আর বিশাল গট গুটিয়ে বেরিয়ে গেল। এতক্ষণে তপনের রিসেপশন সাকসেস বলে মনে হচ্ছে। তপন পেরেছে পলিকে বুঝিয়ে দিতে যে পলির মতো মেয়ে রিমার কাছে জাস্ট নস্যি। শিক্ষিত হলে ভালো চরিত্র হওয়া যায় না। রিসেপশনের সমস্ত অনুষ্ঠান শেষ হলে এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু বাড়ি যাওয়ার আগে মুহূর্তে ঘটল চরম অঘটন। রিমা মাথা ঘুরে পড়ে একদম সেন্সলেস হয়ে গেল। ডক্টর মিশ্র সেখানে উপস্থিত থাকায় ফার্স্ট এইড ট্রিটমেন্ট করলো, কিন্তু রিমার সেন্সলেস ফেরাতে পারলো না। টানা আধা ঘন্টা চেষ্টা করেও যখন রিমার সেন্স আসলো না তখন তখন কি করবে মাথা ঠিক রাখতে না পেরে কেঁদে ফেললো। এমন শুভ দিনে এইরকমটা হতে হলো। ডক্টর মিশ্র রিমার পাশ থেকে উঠে গেলেন। তাকে যেন কল করে কি সব অ্যাডভাইস নিলেন। তারপর তিথিকে বললেন, মিসেস সেন, পিহুকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে, নয়তো লেট হয়ে যাবে। তিথি আর কোনো দিকে কিচ্ছু না করে তপনকে বলল, ভাই, রিমাকে অ্যাডমিট করতে হবে হসপিটালে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তপন আর এক মুহূর্ত দাঁড়ালো না। রিমাকে পাজাকোলা করে সোজা গাড়ির ভেতরে নিয়ে ঢুকলো। তারপরে সোজা হসপিটালের দিকে ছুটলো। পেছনে গেল তিথির গাড়ি আর ডক্টর মিশ্রর গাড়ি। চোখ থেকে জল গড়াচ্ছে তপনের। পাশে অচেতন রিমা আর গাড়ির বাইরে আকাশ দেখছে না। চোখ বুজে মুখটা সামান্য হাঁ করে পড়ে আছে। তপনের মনে হঠাৎ কু ডাকতে শুরু করলো, রিমা মুখটা কেন হাঁ? তবে কি? সঙ্গে সঙ্গে বাঁ হাতে রিমা চোয়ালটা ধরে মুখটা বন্ধ করে দিল। ডক্টর মিশ্র হসপিটালে কল করে সব ব্যবস্থা করেছেন। নিজের ডাক্তার আইডি কার্ড মেল করে পাঠিয়েছেন ওদের। ওনারা রিমাকে স্পেশাল প্রিভিলেজ দেবেন এমনটাই বলেছেন। কারণ ডক্টর মিশ্র ওই হসপিটালের একজন এক্স ডক্টর, তাই কিছুটা সুবিধে হয়েছে। তপন গাড়ি চালাচ্ছে উন্মাদের মতো। বারবার রিমার দিকে তাকাচ্ছে আর চোখের জল মুছছে। হসপিটাল পৌঁছে রিমাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করানো হলো। রিমার সমস্ত রিপোর্ট আবার চেক করানোর কথা হলো। বলাই বাহুল্য,
2-3 ঘন্টার মধ্যে রিমার সমস্ত আপডেটেড রিপোর্ট চলে এলো। তাতে দেখা গেল যে রিমার শরীরে এসআইবির পরিমাণ যতটা অ্যাবনর্মাল ছিল তার থেকে একটু বেটার পজিশনে আছে, কিন্তু সংক্রমণের 2 মাসে অনেকটা বেশি হওয়ায় ও শারীরিক অবস্থার এত অবনতি। এদিকে রিপোর্ট কালেক্ট হওয়ার বেশ কিছুক্ষণ পর রিমার সেন্স এসেছে, কিন্তু অবজারভেশনে রাখতে হবে ওকে। তিথির বুক ক্রমাগত কাঁপছে। তপন না জানলে তিথি তো জানে যে রিমার বর্তমান অবস্থা, তাই নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলল। তিথিকে এভাবে কাঁদতে দেখে তপন বলল, দিদি ও বাঁচবে তো? আমি জানি না ভাই, আমি জানি না, পারলে আমায় মাফ করিস। তপনের বুক ধক করে উঠল। তিথিকে ঝাঁকিয়ে বলল, এসব কি বলছিস কি? মাফ করব মানে? তিথি তপনকে সব বলল। সেদিন চেম্বারে ডক্টর মিশ্র লুকিয়ে যাওয়া কথা, তারপর রাত্রে ফোন করে তিথির সঙ্গে বিয়ের ব্যবস্থা করা, এমনি কি কেন উনি তপনকে সবটা জানায়নি সেটাও বলল। তপন দেওয়ালে হেলান দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওদিকে এখন রিমা সেন্স ফেরায় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। খুব শ্বাসকষ্ট হচ্ছিল। ডক্টর মিশ্র অন্যান্য ডক্টরদের সঙ্গে কনসাল্ট করে বুঝলেন যে সংক্রমণকে রিমার লিভারে যথেষ্ট প্রভাব ফেলেছে এবং সুস্থ হতে মাসখানেক সময় লাগবে। তবে যেহেতু টাইম পিরিয়ডের অনেকটা পেরিয়ে গেছে রোগটা, তাই কড়া অবজারভেশনে অত্যন্ত 3 সপ্তাহ রিমাকে হসপিটালে রাখতে হবে। ডক্টর মিশ্র বুঝতে পারলেন এই গোটা বিয়ের অনুষ্ঠানের জন্য রিমার আরো শরীর খারাপ হলো। প্রথমত উপবাস, হাবি জাবি খাওয়া, আর তারপর সহ্য করতে না পেরে বমি, সব মিলিয়ে মেয়েটার জীবনে অশান্তির শেষ নেই। চশমা খুলে চোখ মুছলেন ডক্টর মিশ্র। মনে মনে বললেন, ও গড, ফুকফুকে মেয়েটার জীবন নিও না, সুখে থাকতে দাও। তপনকে ডক্টর মিশ্র সমস্ত বিষয়টা খুলে বলায় তপন দেওয়ালে পরপর কয়েকটা ঘুষি মেরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। এমন পাগলের মতো অবস্থা দেখে ডক্টর মিশ্র বললেন, কন্ট্রোল ইয়ং ম্যান, কন্ট্রোল। তারপর তপনকে ডক্টর মিশ্র জড়িয়ে ধরে কিছুটা শান্ত করলেন। আজ প্রায় কেটে গেছে 5টা মাস। রিমা এখন আর অসুস্থ নেই। তার শারীরিক উন্নতি ঘটেছে অনেকটা। সব থেকে বড় কথা, অনেকটা অ্যাক্টিভ হয়েছে ও। টুকটাক ঘরে কাজ করে, মাঝে মাঝে রান্নাও শেখার চেষ্টা করে, নিজেকে কাজে ব্যস্ত রাখতে বেশ পছন্দ করে। আর এগুলোই তো সুস্থ মানুষের লক্ষণ। হসপিটালে ভর্তি হওয়ার পর 3টে মাস অনেক স্ট্রাগল করেছে নিজেকে বাঁচার জন্য। তার সাথে লড়াই করেছে তপন। অনেক যুদ্ধের পর রিমা এখন সংক্রমণ থেকে সম্পূর্ণ মুক্ত। বাড়িতে করা ট্রিটমেন্টে রেখেছিল ডক্টর মিশ্র, তবেই আজ রিমা বিজয়িনীর মতো হাসতে পারছে। তপনও আমেরিকা যাওয়ার জন্য তার অফিসে খুব ছোটাছুটি করছে। ফাইনালি তারা আমেরিকা যাচ্ছে নেক্সট মান্থ। কিন্তু রিমা এর কিছুই জানে না। তপন এখন অনেক রেসপন্সিবল হয়েছে। রিমার অসুস্থতা তাকে অনেক কিছু শিখিয়েছে আসলে। বেডরুমের সোফায় বসে আছে রিমা। তপন ঘরে ঢুকলো। হাতে আছে চিকেন ফ্রাই, দুপুরে হালকা খাবার। যেহেতু রিমার লিভার অনেকটা অ্যাটাক হয়েছিল, তাই তার খাবার খুব লিমিটেশনে চলে। তবে এটা সাময়িক, আর হয়তো কয়েকটা মাস। তারপর আস্তে আস্তে সে সব রকমের খাবার খেতে পারবে। সে যাই হোক, তপন রিমাকে খাবারটা দিয়ে বলল, খেয়ে নিয়ে একটু ঘুমাও সোনা, আজ বিকেলে ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে যাব? অবাক সুরে বলল রিমা। তপন যেন কিছুটা একটা লুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও যাবো, সারপ্রাইজ আছে। রিমা বাধ্য মেয়ের মতো কথা শুনল। বিকেলে তপন কাকে যেন ফোন করে বলল, সব যেন রেডি থাকে সময়ের আগে। রিমা কথাটা শুনতে পেল। তারপর তপনের ওপর ঝাঁপিয়ে বলল, কি গো বাবু, বলো না কি হবে? তপন রিমার কপালে চুমু খেয়ে বলল, যাও রেডি হও। রিমা আর কথা বাড়ালো না। শাড়ি পরে রেডি হয়ে দুজনে বেরোলো। তারপর তিথিকে ফোন করে বলল, গো নাও। রিমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, কিন্তু কিচ্ছু বলছে না তপনকে। সারা বিকেল সারা সন্ধ্যা গাড়ি নিয়ে টোটো করে সারা কলকাতা ঘুরে রিমা বিরক্ত হয়ে গিয়ে বলল, কি হচ্ছেটা কি? চৌকিবাজির মতো কি ঘুরছো এদিক ওদিক? বাড়ি চলো, আর ভালো লাগছে না। তপন কোনো উত্তর দিল না। আরো ঘন্টাখানেক ঘুরে তবে বাড়ি গেল। রিমা রাগ করে গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তপন রিমা চলে যাওয়া দেখে মনে মনে হাসলো, বলল, বেজায় চোখেছে ম্যাডাম। কিন্তু রিমা দরজা খুলতে তিথিকে দেখে তো অবাক।
খুশিতে ফেটে পড়ল রিমা। পেছনে তপনও তখন এসে দাঁড়িয়েছে, বলল, কি ম্যাডাম, কেমন লাগলো? আনন্দে আত্মহারা রিমা তিথিকে জড়িয়ে ধরে কি করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু রিমা জড়িয়ে ধরে দেখে ডক্টর মিশ্র একগাল হাসি নিয়ে বসে আছেন। সাথে তিথির হাসবেন্ড আর তাদের ছেলেও আছে। রিমা তিথিকে ছেড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এটা কি হলো? সবাই হো হো করে হেসে ফেলল। ডক্টর মিশ্র বললেন, এদিকে এসে বসো। তপন, তুমিও এসো। রিমা দৌড়ে গিয়ে বসলো, বলল, বলো বাবা। তপন পাশে এসে বসলে একটা কাগজের খাম উনি রিমার হাতে দিয়ে বললেন, এটা রাখো পিহু। তপন বলল, এটা কি? মনে আছে বিয়েতে 50 রকমের তত্ত্ব দিয়েছিলাম? এটা হলো 51 রকমের তত্ত্ব। এটা হলো উইল। পিহু ছাড়া আমার কাছের বলতে তোমরাই আছো, তাই আমি আমার সম্পত্তি কিছুটা পিহুকে দিলাম এবং কিছুটা অনাথ আশ্রমে দেব ঠিক করেছি। এটা তারই কাগজ। তপন বাধা দিতে গেলে কাকা বললেন, তুমি আমার ছেলের মতো, প্লিজ ইগনোর করো না। তাছাড়া আমি পিহুকে শব্দ দিচ্ছি না কিছুটা অনাথ বাচ্চাদের জন্য দিয়ে যাব। প্লিজ তুমি ফিরিয়ে দিও না। এরপরে তো আর কিছু বলার থাকে না। রিমা এবং তপন দুজনেই মেনে নিল। তারপর ডক্টর মিশ্রকে প্রণাম করে আশীর্বাদ নিল। এসব মিটলে ডক্টর মিশ্র গলা খ্যাঁকড়িয়ে রিমাকে বলল, এবার আর একটা ভাইটাল কথায় আসা যাক নাকি? তিথি বললেন, বলেই ফেলুন ডক্টর, গুড নিউজ, দেরি করতে নেই। হ্যাঁ সেই তো বলছি যে পিহু, তুমি তো এখন সুস্থ সম্পূর্ণ, তা আমার ইয়াং ম্যান কিন্তু আর সহ্য করতে পারছে না। বাকি ফুলসজ্জাটা কি? রিমা লজ্জায় তপনকে রেগে বলল, ছি ছি, তুমি এত নির্লজ্জ! তুমি বাবাকে। তপন নির্লজ্জের মতো বলল, উনি বাবা কম, বন্ধু বেশি, তাই ওনার থেকে ছাড়পত্র পেয়ে গেছি সোনা। এখন সব রাস্তা খোলা, কোনো চাপ নেই। তারপর গল্প গুজব করে আড্ডা মেরে রাত্রে সবাই ডিনার করে চলে যাওয়ার পর রিমা যখন রুমে ঢুকলো তখন সে বনে গেছে। সারা ঘর খাট ফুলে সাজানো, মোমবাতি জ্বলছে বেশ কয়েকটা। তপন দরজা বন্ধ করে রিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। রিমা নিজেকেও সামলাতে পারছে না, তার শরীর যেন কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে রিমার। রিমাকে বিছানায় বসিয়ে শাড়ির পিনটা খুলতে লাগলো। রিমা লজ্জায় একটু যেন সরে গেল। রিমা যতটা সরে গেল তপন তার দ্বিগুণ গায়ের জোর দেখিয়ে রিমাকে কাছে টানলো। তারপর সমস্ত পিঠ আদরে ভরিয়ে দিল। তারপর একটু একটু করে রিমার শরীর থেকে সমস্ত আবরণ তপন সরিয়ে দিল। রিমার বুক হাঁপুড়ের মতো উঠানামা করছে। তপন সেই বুকের নরম মাংস পিণ্ডের ওপর যখন হাত ছোঁয়ালো, রিমা আর সহ্য করতে পারলো না। এক ঝটকায় তপনকে কাছে টেনে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিল। ভুল করে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লাগে গল্পটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরের নতুন গল্পকে তো আপনারা আশা করি সেম ভালোবাসা দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা ও শোনার জন্য।